বিসমিল্লাহির রহমানির রহিম। কি খবর, কেমন আছো তোমরা সবাই? স্থির তড়িতের 10.04 লেকচারটা, এই চ্যাপ্টারটার মধ্যে আমরা আজকে সৃজনশীল গুলা করবো, টেস্ট পেপার সলভ করবো সহজ কথায়। সো টাইপ ভিত্তিক কনসেপ্ট এবং ম্যাথ নিয়ে আমি মোটামুটি 3টা ক্লাস দিছি। এই 3টা ক্লাসের মধ্যে আমি হালকা এবং ডিপ মোটামুটি যতটুকু সম্ভব হয়েছে আলোচনা করছি। আজকে টেস্ট পেপারের সৃজনশীল সবগুলা করানোর প্রয়োজন পড়বে না, আমি পুরো টেস্ট পেপার থেকে এমন 5-6টা সৃজনশীল করাবো যেগুলো তোমাদের একটু প্রবলেমেটিক মনে হবে। প্রথম 3টা ক্লাস করার পর এই ক্লাসগুলো যদি তুমি একটু দেখো, তাহলে আশা করি টেস্ট পেপারের সব সৃজনশীল তুমি মোটামুটি ইনশাল্লাহ পারবা। সো শুরু করি ইনশাল্লাহ। দেখো, কোশ্চেনটা হচ্ছে বরিশাল ক্যাডেট কলেজ 25-এর, যারা 25-এ পরীক্ষার্থী ছিল তাদের আসছে 2025-এর পরীক্ষার্থীদের জন্য বরিশাল ক্যাডেট কলেজের কোশ্চেন। এটা কোশ্চেনটা দেখার পর প্রথম তোমার কাছে একটু জটিল মনে হবে, আগে বিষয়বস্তুগুলো বুঝি যে একটা সৃজনশীল কিভাবে আমি চিন্তা করব, থট প্রসেসটা আগে দেখতে হবে, এরপরে তোমার কাছে কোশ্চেনটা সহজ হয়ে যাবে। একটা সমকোণী ত্রিভুজ দেয়া আছে, ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু আছে, এ বি সি। ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু, 3টা শীর্ষবিন্দুতে 3টা চার্জ আছে। এ বিন্দুতে +10 মাইক্রোকুলাম, বি বিন্দুতে +2 মাইক্রোকুলাম এবং সি বিন্দুতে 10 মাইক্রোকুলাম। এবং এই ত্রিভুজটি একটি সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ। কেন? এ বি এর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার, বিসি এর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার। আরেকটা কথা বলছে, এম হচ্ছে এসি এর মধ্যবিন্দু। এই হচ্ছে মোটামুটি উদ্দীপকের চিত্র। এবার কোশ্চেনের দিকে দেখবো। ফার্স্ট গ নাম্বার কোশ্চেনে বলছে এ বি বরাবর কার্যকরী বল কত হবে। এ এবং বি বরাবর কার্যকরী বল কত হবে, এটা গ নাম্বার প্রশ্ন। এবং ঘ নাম্বার যেটা সব থেকে আলোচনার বিষয় আজকের, সেটা হচ্ছে এম বিন্দুটি এসি এর মধ্যবিন্দু। এম বিন্দুটি এসি এর মধ্যবিন্দু যদি হয়, এম বিন্দুর তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মান 1.44 × 10⁵ নিউটন পার কুলম্বের বেশি হবে। সহজ কথায় এম বিন্দুর প্রাবল্যের মান বের করতে বলছে। এম বিন্দুর প্রাবল্যের মান বের করার পরে দেখতে হবে সেই প্রাবল্যের মানটা 1.44 × 10⁵ নিউটন পার কুলম্বের থেকে কম না বেশি না সমান। এই হচ্ছে মোদ্দা কথা। একটা সৃজনশীল প্রশ্ন দেখার পরে তোমার দায়িত্ব হচ্ছে উদ্দীপকে যা আছে এগুলাকে একটু নিজের মতো সাজাই নাও, এরপরে দেখো তোমার কাছে সহজ হয়ে গেছে। যেমন এখানে এসি, এবি এবং বিসি 3টা বাহুর দৈর্ঘ্যের মধ্যে এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার। তুমি জানো দূরত্ব মিটারে নিতে হবে, তাহলে 5 সেন্টিমিটারকে তুমি ফার্স্টে মিটারে নিয়ে নাও। 5 সেন্টিমিটারকে মিটারে নিলে তুমি পাবা 0.05 মিটার। একটা কাজ শেষ। এই যে বিসি এর দূরত্ব, বিসি এর দূরত্ব পাবা হচ্ছে তুমি 0.05 মিটার। দুইটা কাজ শেষ। এবার আসো, দেখো চার্জ গুলাকে দেওয়া আছে মাইক্রোকুলাম। মাইক্রোকুলাম মানে কি? 10⁻⁻6 দ্বারা গুণ করতে হবে, তাহলে কুলাম হয়ে যাবে। তাহলে এই যে 10 × 10⁻⁻6 কুলাম, এটা হচ্ছে 2 × 10⁻⁻6 কুলাম। আর উপরের যে সি বিন্দুর চার্জ, এইটাও মাইক্রোকুলাম দেয়া আছে, 10 × 10⁻⁻6 কুলাম। এই যে চার্জ গুলাকে আমাদের পরিচিত এককে নিয়ে ফেলছে, বাস মোটামুটি উদ্দীপকের কাজ শেষ। এবার একটা একটা করে কোশ্চেনে যাও। গ নাম্বার, এ বি বরাবর কার্যকরী বল নির্ণয় করতে বলছে। এ বি বরাবর কার্যকরী বল, এই হচ্ছে বি বিন্দু, এই হচ্ছে এ বিন্দু, একটা সরল রেখা, তাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 0.05 মিটার। এ বিন্দুর চার্জ দেওয়া আছে 2 × 10⁻⁻6 কুলাম, এটা হচ্ছে বি বিন্দুর চার্জ। এবং এ বিন্দুর চার্জ মনে করো দেওয়া আছে হচ্ছে 10 × 10⁻⁻6 কুলাম। এখন বলো তো এ বি বরাবর কার্যকরী বল বের করা কি তোমার জন্য জটিল কিছু? তাহলে এ বি বরাবর কার্যকরী বল কি হবে? কার্যকরী বল F = কে এর মান 9 × 10⁹ ইন্টু চার্জ দুইটার গুণফল 2 × 10⁻⁻6 ইন্টু 10 × 10⁻⁻6 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্বের বর্গ 0.05, এর উপর দিব স্কয়ার, একক হবে নিউটন, ইকুয়াল টু, এটাকে সরাসরি ক্যালকুলেটর করে দাও, এটাকে সরাসরি ক্যালকুলেটর করে দাও, তাহলে দেখবা পাবা 72 নিউটন। দেখো একটা ম্যাথ শেষ, একটা ম্যাথ শেষ। এটা ম্যাথ জটিল কিছু ছিল না। ঘ নাম্বারটার কনসেপ্ট তোমাকে বুঝতে হবে, এটা আমি পুরাটাই মুছে দেব।
এটা একদম প্রশ্ন সহ মুছে দিব, ঘ নাম্বারের জন্য আমার একটু জায়গা লাগবে। তাহলে এ বি এর কার্যকরী বল বের করে ফেলছি, কথা শেষ। এবার আসো, এই যে আমি যে কথাগুলা চিত্রের মধ্যে লিখছি এগুলা তুমি সৃজনশীলে একটু লিখে নিবা, যে এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু, সি ইকুয়াল টু, বা কিউ অফ এ এইভাবে লিখে নিবা। কিউ অফ এ ইকুয়াল টু 10 মাইক্রোকুলাম ইকুয়াল টু 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলাম। এইভাবে একটু কনভার্ট করে নিবা, সৃজনশীল বুঝানো তো তুমি এখন পারবা, তাই না? আচ্ছা, এবার আসো, ঘ নম্বরে বলছে এম বিন্দুতে প্রাবল্য বের করতে। এম বিন্দুতে প্রাবল্য, আচ্ছা, এ সি বি এই তিনটা বিন্দু একটা সিস্টেমের মধ্যে আছে, অর্থাৎ এখানে বিভিন্ন দিকে বলটা হবে। এম বিন্দুতে যখন প্রাবল্য বের করব, এম বিন্দু তিনটা চার্জের জন্য প্রাবল্য বের করতে হবে, তিনটা চার্জের জন্য ই এর মান বের করতে হবে। এক নাম্বার দেখো, এই যে এখানে এ বিন্দু আছে, এ বিন্দু এম বিন্দুর উপর একটা প্রাবল্য দিবে, এটাকে তুমি ধরো ই এ। সি বিন্দুতে যে চার্জটা আছে, সি বিন্দু এম বিন্দুকে বিপরীত দিকে ঠেলবে, তাহলে এটা একটা প্রাবল্য দিবে, এটাকে ধরো ই সি। বুঝো কথা, এ বিন্দুতে যে চার্জ আছে এই চার্জ ধনাত্মক, তো এ বিন্দুতে যে চার্জ, এ বিন্দুর চার্জটা এম এর উপর কোন দিকে কাজ করবে, ই এ বরাবর উপরের দিকে কাজ করবে, এবং কাজ করবে এসি রেখা বরাবর, এসি বা এ এম রেখা বরাবর কাজ করবে। এবং সি বিন্দুতে যে চার্জটা আছে এই চার্জটা এম বিন্দুর উপরে প্রাবল্য কোন দিকে দিবে, সি এ বরাবর বা এম এ, যেভাবে বলো, সি এ বরাবর প্রাবল্যটা দিবে। কথা হচ্ছে এ বিন্দুর চার্জ এবং সি বিন্দুর চার্জ সমান, এ বিন্দুর চার্জ সি বিন্দুর চার্জ সমান, এবং এম বিন্দুটা মধ্যবিন্দু। যদি তাই হয়, যদি তাই হয় তাহলে প্রাবল্য দুইটাও সমান হওয়ার কথা। তাহলে দুইটা প্রাবল্য যদি সমান হয় এবং প্রাবল্য দুইটা বিপরীত দিক থেকে কাজ করতেছে, তাহলে লব্ধি প্রাবল্য শূন্য হয়ে যাবে, লব্ধি প্রাবল্য শূন্য হয়ে যাবে। এ বিন্দু এম বিন্দুকে উপরের দিকে সি বরাবর প্রাবল্য দিবে, সি বিন্দু এম বিন্দুতে এ বরাবর প্রাবল্য দিবে। এ এবং সি এর চার্জ সমান, অর্থাৎ ই এ, ই এ এবং ইসি সমান এবং বিপরীতমুখী হওয়ার জন্য তারা পরস্পর কাটা যাবে, তাদের কোনো প্রাবল্য কাজ করবে না। এটা ম্যাথের মধ্যে দেখাইতে হবে, এটা শুধু বললে হবে না। তাহলে এই যে বি বিন্দু আছে, বি বিন্দু এম বিন্দুর উপর একটা প্রাবল্য দিবে, বি বিন্দু এম বিন্দুর উপর প্রাবল্য দিবে। এখন প্রাবল্য তুমি বিষয়টা কি জানো, প্রাবল্য কনসেপ্টটা পড়ে আসছো কি, যে কোনো একটা চার্জের মধ্যে কোনো একটি একক ধনাত্মক চার্জকে যদি আনো, সে কি ওই লম্ব বরাবর থাকে একটা বিপরীত দিকে ধাক্কা দেয়, এটাই তো প্রাবল্য। তাহলে বি বিন্দু এম বিন্দুকে যে প্রাবল্য দিবে ইবি, এই ইবিটা কি হবে, বি থেকে এম এর দিক এরকম লম্ব বরাবর এই দিকে ইবিটা কাজ করবে না, এই ইবিটাই হবে এম এর উপর কার্যকরী প্রাবল্য। বি বিন্দু এম এর উপর যে প্রাবল্য দিবে সেটাই হবে তোমার কার্যকরী প্রাবল্য, কারণ এ এবং সি এর প্রাবল্য পরস্পর বিপরীতমুখী এবং সমান, সেটা কাটা যাবে। এটা যদিও ম্যাথের মাধ্যমে দেখাতে হবে। এখন কথা হচ্ছে বি বিন্দুর যে প্রাবল্যটা, প্রাবল্যের জন্য আমি বি বিন্দুর চার্জের মান আমার কাছে আছে, বি বিন্দুর চার্জ এই দেখো, চার্জের মান তুমি জানো, কিন্তু বি থেকে এম এর দূরত্বটা কি তুমি জানো, জানো না তো। তাহলে বি থেকে এম এর দূরত্ব বের করতে হবে, এই দূরত্ব বের করা নিয়ে যত কথাবার্তা। তাহলে দেখো দূরত্ব বের করা নিয়ে কথাবার্তাগুলো কি কি। প্রথমত এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজে, এ বি সি সমকোণী ত্রিভুজে তোমার প্রথম বের করতে হবে এসি এর মান। তাহলে এসি ইকুয়াল টু কি হবে, অপর দুইটা বাহুর উপর বর্গ, একটা বাহু হচ্ছে এ বি এর উপর বর্গ প্লাস আরেকটা বাহু হচ্ছে বিসি এর উপর বর্গ, এটাকে একেবারে রোট করে দাও, এইটা হবে এসি এর মান। এবং এককটা আমি মিটারে বের করব, বাকিগুলো যেহেতু মিটারে বের হয়েছে। তাহলে তুমি মান বসাও, রোট ওভার এ বি এর মান হচ্ছে 0.05 এর উপর স্কয়ার প্লাস বিসি এর মান হচ্ছে 0.05 এর উপর স্কয়ার এত মিটার ইকুয়াল টু, তাহলে দেখো তো এটাকে ক্যালকুলেশন করলে কত হয়, রোট ওভার 0.05 স্কয়ার প্লাস 0.05 স্কয়ার ইকুয়াল টু 0.0707, 0.0707 মিলল কিনা, হ্যাঁ 0.0707, 0.0707 মিটার।
তাহলে এটা আমি কি পাইলাম? এসি এর দৈর্ঘ্য পাইলাম। কার মাধ্যমে? পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পাইছি। এবার আসো, এসি এর দৈর্ঘ্য যেহেতু পাইছি, তাহলে এ এম এর দৈর্ঘ্যটাও বের করা যায়, কারণ এম হচ্ছে এসি এর মধ্যবিন্দু। যেহেতু এম মধ্যবিন্দু, যেহেতু এম এসি এর মধ্যবিন্দু, অতএব তুমি বের করবা এ এম সমান সমান এসি এর মান কত? 0.0707 ডিভাইডেড বাই 2 মিটার ইকুয়াল টু, তাহলে যে অ্যানসারটা পাইছো, অ্যানসারকে ভাগ করে দাও হচ্ছে 2 দ্বারা। পাইছো 0.0353, 0.0353, 3 এর পর আবার 5 আছে, সো আমি 4 পর্যন্ত নিয়ে নিলাম। তাহলে এই যে এ এম এম এসি এর মধ্যবিন্দু, অতএব এ বি সমান না, সরি এ এম সমান, এটা কার মান বের করলাম? এ এম সমান বের করছি এ এম। তাহলে এই এ এম এর মান পাইছি, এই এ এম এর মান কত পাইছি? 0.0354, 0.0354, এটা কার মান পাইলাম? এ এম এর মান পাইছি। ওকে ফাইন, এগুলা কিন্তু ম্যাথের অংশ, এগুলা ম্যাথে থাকতে হবে। এখন কথা হচ্ছে আমার প্রয়োজন বি এম এর মান। এখন তুমি জানো প্রাবল্য যেই বিন্দু থেকে কাজ করবে সেই বিন্দু থেকে লম্ব বরাবর কাজ করবে। তার মানে আমি যদি বি এম যোগ করি, তাহলে এটা এম বিন্দুর উপর লম্ব হবে, এটা এম বিন্দুর উপর কি হবে? লম্ব হবে। কারণ প্রাবল্য যেখান থেকেই কাজ করবে লম্ব বরাবর কাজ করবে। আমরা বলরেখাগুলো লম্বভাবে চিন্তা করি, বলরেখাগুলো লম্বভাবে চিন্তা করি। এবার আসো, এই 90 ডিগ্রিটা আমি একটু মুছে দিই। এখন একটু বুঝো, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ ছিল, কোণ বি যদি 90 ডিগ্রি হয়, কোণ বি 90 ডিগ্রি হলে তুমি কি বলতে পারো না কোণ এ হচ্ছে 45 ডিগ্রি? কোণ এ যদি 45 ডিগ্রি হয়, তুমি এটাও বলতে পারো কোণ সি হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এর মান পাইছি 45 ডিগ্রি, সি এর মান পাইছি 45 ডিগ্রি। ওকে, এইবার আসো, এইবার তুমি একটু ত্রিভুজ বি এম এ সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ, এই বি এম এ সমকোণী ত্রিভুজে চিন্তা করো। বি এম এ সমকোণী ত্রিভুজে কোণ বি এম এ সমান সমান 90 ডিগ্রি, অর্থাৎ এই যে এই অংশটা হচ্ছে 90 ডিগ্রি, এই অংশ 90 ডিগ্রি, আর এ কোণটা হচ্ছে কোণ এ সমান সমান যদি 45 ডিগ্রি হয়, তাহলে কি তুমি বলতে পারো যে এই যে নিচের যে কোণটুকু, এই অংশের অ্যাঙ্গেলটার মান হবে 45 ডিগ্রি? এইটাই বোঝার বিষয়। এই অ্যাঙ্গেলটার মানও 45 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে এবিএম, কোণ এ বি এম সমান সমান 45 ডিগ্রি, কোণ এ বি এম সমান 45 ডিগ্রি। তাহলে এ কোণ আর এই যে এ বি এম কোণ যদি 45 ডিগ্রি হয়, তুমি কি জানো না সমকোণী ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহু, বা যে কোনো ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহু সমান। তাহলে এইখানে 45 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে বিএম, আর এই যে এই 45 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে এ এম। এ এম এর দৈর্ঘ্য যদি 0.0354 পাও, তাহলে বি এম এর দৈর্ঘ্য কি তুমি লিখতে পারো না 0.0354 মিটার? এই দেখো বি এম এর দৈর্ঘ্য পাওয়া গেছে, বি এম এর দৈর্ঘ্য পাওয়া গেল। এই সম্পূর্ণ ম্যাথের অংশ হিসাবে থাকবে, তুমি যে গুছায় গুছায় লিখতে পারছো এই সম্পূর্ণটা ম্যাথের অংশ হিসেবে থাকবে। যেহেতু বি থেকে এম এর দূরত্ব আমি পাইছি, তাহলে বি বিন্দুর জন্য এম বিন্দুতে প্রাবল্য বের করতে পারবো। বি বিন্দুর জন্য এম বিন্দুতে প্রাবল্য, বি বিন্দুর জন্য এম বিন্দুতে প্রাবল্য, এটাকে ইবি দ্বারা প্রকাশ করলাম। ইবি ইকুয়াল টু, প্রাবল্যের সংজ্ঞা কি জানো? কে ইনটু চার্জ, এটা কার চার্জ হবে? কিউ অফ বি ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব আর স্কয়ার। মানগুলা বসাই দাও, 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, কিউ অফ বি এর মান হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার -6 কুলম্ব, আর এর মান হচ্ছে 0.0354 এর উপর স্কয়ার। এই যে প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম্ব ইকুয়াল টু, এই সম্পূর্ণ অংশ যদি ক্যালকুলেটরে বসাও, তাহলে তুমি মান পাবা হচ্ছে, ক্যালকুলেটরে বসাইলে তুমি মান পাবা হচ্ছে 1.44 ইনটু 10 টু দি পাওয়ার 7 নিউটন পার কুলম্ব।
1.44 ইন্টু 10⁻⁷ নিউটন পার কুলাম্ব। এই যে অংশটুকু, এই অংশটুকু ক্যালকুলেটরে, সাইন্টিফিক একটা ক্যালকুলেটর নিবে, ক্যালকুলেটরে বসাই দিলেই মানটা বের হয়ে যাবে। মানটা আমি দেখে বসাইলাম সময় বাঁচানোর জন্য। ওকে ফাইন। এখন দেখো ই বিন্দুতে, এম বিন্দুতে বি এর জন্য প্রাবল্য পাচ্ছি 1.44 ইন্টু 10⁷ নিউটন পার কুলাম্ব। বলছি এম বিন্দুতে কার্যকরী প্রাবল্য হচ্ছে বি বিন্দুর প্রাবল্যটাই হচ্ছে এম বিন্দুর কার্যকরী প্রাবল্য, কারণ এ বিন্দু এবং সি বিন্দুর প্রাবল্য হচ্ছে পরস্পর সমান এবং বিপরীতমুখী। সুতরাং এ এবং সি এর জন্য এম বিন্দুর কার্যকরী প্রাবল্য শূন্য হবে। এইটুকু হচ্ছে প্রকৃত ম্যাথ। তাহলে তোমাকে বের করতে বলছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান এত থেকে বেশি হবে কিনা। হ্যাঁ, 1.55 ইন্টু 1.44 ইন্টু 10⁵ অপেক্ষা বেশি হবে। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। ম্যাথ কিন্তু এইখানেই শেষ। কিন্তু ঘটনা হচ্ছে এই যে ইএ এবং ইসি, এটাকে একটু বের করে দেখাইতে হবে। ইএ এবং ইসি কে ফার্স্টে একটু বের করে দিবা। ইএ সমান সমান ইসি সমান সমান। ইএ কিভাবে বের করব? কে এর মান বসাও। কে এখানে হচ্ছে ই এর চার্জের মান হচ্ছে 10 ইন্টু 10⁻⁻6 ডিভাইডেড বাই এ থেকে এম বিন্দুর দূরত্ব। এ থেকে এম বিন্দুর দূরত্বও কিন্তু আমি বের করছি। কত সেটা? 0.0354 এর উপর দিবা স্কয়ার। এবং ইসি এর প্রাবল্য এটা ইকুয়াল করো, ইকুয়াল করলে কত হবে? এটার মান আসে 7.184 7.184 ইন্টু 10⁷। এটা হচ্ছে ই এর প্রাবল্য। তুমি ই বি এর প্রাবল্য বের করো। ই বি এর প্রাবল্য যে সমান হবে এটা কি আর ম্যাথ করে দেখতে হবে? কেন? দেখো এই যে সি বিন্দু থেকে এম বিন্দু পর্যন্ত দূরত্ব, যেহেতু এম মধ্যবিন্দু, তাহলে এই দূরত্বটাও কি হবে? এই যে এই দূরত্বটাও কি 0.0354 হবে না? তাহলে দূরত্ব সেম, চার্জের মান সেম, তাহলে প্রাবল্য তো সেমই হবে, কিন্তু জাস্ট বিপরীতমুখী। একটা সি থেকে এ এর দিকে আর একটা এ থেকে সি এর দিকে, বিপরীতমুখী প্রাবল্য দুইটা। আমাকে বের করতে বলছে এম বিন্দুতে কার্যকরী প্রাবল্য, তাহলে এ এবং সি এর প্রাবল্য পরস্পরকে ভ্যানিশ করে দিবে, জিরো হয়ে যাবে, তাহলে বি বিন্দুর প্রাবল্যই এম বিন্দুর কার্যকরী প্রাবল্য। কথা কি বুঝাইতে পারছি? এই বিষয়টা কিন্তু এই যে এই 45 ডিগ্রি কোণ বের করা কিন্তু গুরুত্বপূর্ণ। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, এ কোণ এবং সি কোণ 45 ডিগ্রি। কিভাবে বুঝলাম? সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। তাহলে সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এটা 90 ডিগ্রি, তাহলে অপর দুইটা ডেফিনেটলি 45 ডিগ্রি। এবার বি থেকে এম বিন্দুতে যে প্রাবল্য কাজ করবে এটা লম্ব বরাবর কাজ করবে, তার মানে বি থেকে এম এর উপর লম্ব আঁকতে হবে। তাহলে এটা যদি লম্ব হয় তাহলে এখানে হবে 90 ডিগ্রি। এ কোণ আগে থেকেই 45 ডিগ্রি তুমি জানো, তাহলে এ বি এম কোণ এটা 45 হতে বাধ্য, কারণ এই ছোটটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে একটা 90 একটা 45 হলে অপরটাও 45 হবে। তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান এবং সমান সমান কোণের বিপরীত বাহু সমান, তার মানে এটা যদি 0.0354 হয় এটাও 0.0354। ক্লিয়ার? বুঝতে পারছো? এটাই ছিল বরিশাল ক্যাডেট কলেজ 2025 এর কোশ্চেন। বেশ ভাবার মতো একটা কোশ্চেন। ওকে, এই টাইপের আরো একটা দুটো কোশ্চেন আমরা দেখব। পরবর্তী সৃজনশীল মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় 2025 এর টেস্ট পরীক্ষার কোশ্চেন এটা। এই কোশ্চেনটাও মোটামুটি ভালো, মজার একটা কোশ্চেন। দেখো এখানে একটা শক্ত কোন একটা মাধ্যম আছে, একটা হুক বা আংটা। আংটার মধ্যে একটা বস্তু ঝুলানো হয়েছে, বস্তুটার নাম হচ্ছে এ বস্তু। এই এ বস্তুটার চার্জ দেয়া আছে 7 ইন্টু 10⁻³ কুলাম্ব এবং এ বস্তুর ভরও দেওয়া আছে 100 কেজি। তার মানে অনেক ভারী একটা বস্তু এ বস্তু। বোঝানো গেল? এই হচ্ছে এ বস্তুর ইনফরমেশন। এবার এই সিস্টেমের নিচের দিকে 20 মিটার নিচে ভূমির সাথে, যে নিচে গ্রাউন্ডিং করা আছে, ভূমির সাথে একটি বস্তু আছে বি বস্তু। একটা কথা বলা আছে, এই বি বস্তুর মধ্যে যে আধান আছে এটা হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত। ধনাত্মক চার্জ যুক্ত। এই ধনাত্মক চার্জ যুক্ত কথাটা না বললেও তোমাকে বুঝে নেওয়া লাগতো ধনাত্মক চার্জ যুক্ত। বলে দিচ্ছে, ভালো করছে, না বললেও হতো। এ বিন্দু থেকে বাম দিকে
1 মিটার দূরে একটা বস্তু আছে সি, যার চার্জ 5 কুলম্ব, এবং ডি বিন্দু হচ্ছে ডান দিকে 2 মিটার দূরে, যার চার্জ ডি হচ্ছে 10 কুলম্ব। এই হচ্ছে মোটামুটি সিস্টেম। বস্তু আছে তিনটা গোলক আছে, এ বি সি ডি। এ বি উপরে নিচে, সি ডি পাশে পাশে, মধ্যবর্তী দূরত্ব সবগুলোরই দেয়া আছে, বোঝা যাচ্ছে, ম্যাথ সহজ হবে। এবং কুলাম্ব আকারে দেয়া আছে, মাইক্রো কুলাম্ব, ন্যানো কুলাম্ব কিছু নাই। কোশ্চেন পড়া যাক। গ নাম্বার, সি ও ডি বস্তুর জন্য এ বিন্দুর তড়িৎ ক্ষেত্রে তীব্রতা কত, বা এ বিন্দুতে প্রাবল্য কত? কোন কোন বস্তুর জন্য? সি এবং ডি বস্তুর জন্য। সি বস্তু, এখানে আছে সি বস্তু এই দিকে প্রাবল্য দিবে ইসি। ডি বস্তু আছে এই জায়গায়, ডি বস্তু প্রাবল্য দেবে এই জায়গায়। যে বস্তুটা যেখানে থাকে সেখান থেকে প্রাবল্য লম্ব ভাবে দেয়। সি বস্তুটা পজিটিভ, ডি বস্তুটা পজিটিভ, এ বস্তু পজিটিভ, তাহলে প্রাবল্য সি থেকে হবে এর দিকে, প্রাবল্য সি থেকে হবে এর দিকে, এবং প্রাবল্য ডি থেকেও হবে এর দিকে। দুইটা প্রাবল্য বের করব। এ বিন্দুতে দুইটা প্রাবল্য কাজ করতেছে, দুইটা প্রাবল্য থেকে আমাকে বের করতে হবে কার্যকরী প্রাবল্য। তাহলে আগে প্রাবল্য দুইটা বের করা যাক। প্রাবল্য দুইটা আমি সরাসরি করে ফেলি, তোমরা কি কি দেয়া আছে এগুলো লিখে নিও। তাহলে দেখো, ই সি, সি বিন্দুর জন্য এ বিন্দুতে প্রাবল্য, সি বিন্দুর জন্য এ বিন্দুতে প্রাবল্য, তাকে আমি ইসি বলতেছি। প্রাবল্য কে ইনটু, কে এর মান 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, চার্জের মান 5 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব 1 স্কয়ার নিউটন পার কুলম্ব ইকুয়াল। এবং ডি বস্তুর জন্য এ বিন্দুতে প্রাবল্য, এটাকে ধরলাম ইডি। ইডি হচ্ছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, চার্জের মান হচ্ছে 20 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 স্কয়ার নিউটন পার কুলম্ব। প্রথমত প্রাবল্যের মানটা আগে বের করি, পরে কার্যকরী প্রাবল্য দেখানো যাচ্ছে। তাহলে অ্যান্সার কত হবে? 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 গুণ হচ্ছে 5, 1 স্কয়ার মানে এটাই 4.5 ইনটু 10, 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 10। এখানে অ্যান্সার পাচ্ছ 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 10, 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 10 নিউটন পার কুলম্ব। এটার প্রাবল্য কত বাবা? এটার প্রাবল্য হচ্ছে, দেখো বোঝাই যাচ্ছে, এখানে 2 দুগুণে 4, 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, উপরে হচ্ছে 20, নিচে হচ্ছে 4, 4 দ্বারা যদি তুমি 20 কে কাটো তাহলে পাবা 5। তাহলে এই যে এখানে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 এর সাথে 5 গুণ হয়েছে, এখানেও 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 এর সাথে 5 গুণ হচ্ছে, তার মানে প্রাবল্যের মান সেম, 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 10 নিউটন পার কুলম্ব। এখন আসো, এই প্রাবল্যটার দিক কোন দিক ছিল? এই দিকটা যখন প্রাবল্য বের করবা নিচে লিখে ফেলবা, দিকটা হচ্ছে সি থেকে এর দিক, দিক হচ্ছে সি থেকে এ এর দিক, আর এটার দিক হচ্ছে ডি থেকে এ এর দিক। এখন আসো, প্রাবল্য দুইটা সমান এবং বিপরীতমুখী, অতএব লব্ধি প্রাবল্য শূন্য। কথাটা লিখতে হবে, প্রাবল্য দুইটি সমান এবং বিপরীতমুখী, প্রাবল্য দুইটি সমান ও বিপরীতমুখী। কথাটা লিখবা, অতএব লব্ধি প্রাবল্য, ই সি থেকে ই ডি বাদ দিয়ে দিবা, হয়ে যাবে 0, কাজ শেষ। এই ছিল 3 নম্বরের ম্যাথ, খুব বেশি জটিল কিছু ছিল না। মুছে ফেলি, দেখা যায় কিনা। ক্লিয়ার। ম্যাথ হচ্ছে ঘ নাম্বারটা, ঘ নাম্বারটাতে কি বলছে প্রশ্ন দেখো। ঘ নাম্বারে তোমাকে বলছে সি ও ডি না থাকলে কি শর্তে এ বস্তু শূন্যে ভাসমান থাকবে। সি এবং ডি না থাকলে, যেহেতু তারা বলছে না থাকলে, তাহলে সি এবং ডি কে আমরা নাই করে দেই। এই যে সি, এই সিও নাই, শেষ, সি কে ভ্যানিশ করে দিলাম, ডি কেও ভ্যানিশ করে দিলাম। ওকে, সি ও ডি নাই, তাহলে এ বস্তুকে আমি শূন্যে ভাষায় রাখতে চাই। এ বস্তুর একটা ভর আছে, এ বস্তুর ভর হচ্ছে 100 কেজি।
তাহলে এ বস্তু নিচে পড়ে যাইতে চাবে। কারণ কি, মুক্তভাবে পড়ন্ত বস্তু নিচে পড়তে চায়। তাহলে এ বস্তুটা নিচের দিকে কতটুকু বল দিবে, এই বলটা কি হবে, এই বলটা হবে ওজন। এ বস্তুর ওজন বের করো, এ বস্তুর ওজন, ওজন ডব্লিউ ইকুয়াল টু mg, m কত দেওয়া আছে 100 ইন্টু 9.8 ওজন, তাহলে কি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। 100 9.8 দ্বারা গুণ করলে 980 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এই 980 কেজি মিটার পার সেকেন্ড, সহজ কথায় 980। আচ্ছা, এত কিছু না লিখি, ওজন এটাও তো একটা বল, নিম্নমুখী বল, নিউটন লেখা দেয়, কথা শেষ। 980 নিউটন বল নিচের দিকে দিবে কে, এ বস্তু। তার মানে এ বস্তু নিচের দিকে পড়ে যাইতে চাবে, কত বলে 980 বল নিচের দিকে দিবে। এখন এ বস্তুকে যদি আমি শূন্যে ভাসমান অবস্থায় রাখতে চাই, তাহলে এ বস্তুটার এটার চার্জ কেমন, পজিটিভ চার্জ। এ বস্তুটাকে শূন্যে ভাসমান রাখতে চাইলে বি বিন্দুতে এমন একটা চার্জ দিতে হবে যে এ বস্তুকে উপরের দিকে বিকর্ষণ বলের মাধ্যমে ভাসায় রাখবে। এখন বি বস্তুতে যদি, যেখানে ধনাত্মক চার্জ কথাটা বলছে, এখানে যদি ধনাত্মক না বলতো তাও তোমার ধনাত্মক দেয়া লাগতো। কারণ বিতে যদি তুমি ঋণাত্মক চার্জ দাও তাহলে প্লাস মাইনাস পরস্পরকে আকর্ষণ করবে, তখন বি বস্তু কিন্তু এ বস্তুকে উপরের দিকে ভাসায় রাখবে না। বি বস্তু এ কে বলবে আসো বুকে আসো, বি এ কে টাইনা মাটিতে নিয়ে চলে আসবে। তাহলে কি করতে হবে, বি তে ধনাত্মক চার্জ দিতে হবে। কতটুকু চার্জ দিতে হবে, এখন বিতে তুমি যদি ইচ্ছা মতো চার্জ দাও, যে বিতে আমি অনেক বেশি চার্জ দিব, মনে করো যে কোটি কোটি চার্জ দিব, 10 লক্ষ চার্জ দিব, ওকে, বা 10 কোটি চার্জ দিব, বা আরো বেশি চার্জ দিব, ইচ্ছা মতো চার্জ দিব যাতে এ ভেসে থাকে। বিতে যদি তুমি চার্জ বেশি দাও তাহলে এ বিকর্ষণ বল বেশি পাবে, বিকর্ষণ বল বেশি পাইলে এ কিন্তু আসমানে চলে যাবে, শূন্যে উঠতে থাকবে। তাহলে এমন পরিমাণ বিকর্ষণ বল দিতে হবে যাতে করে এ নিচেও না আসে উপরেও না যায়, যেই জায়গাতে আছে ঠিক ওই জায়গাতেই ভাসমান অবস্থায় থাকে। অর্থাৎ নিচের দিকে এ বস্তুর যে ওজন, উপরের দিকে ঠিক ততটুকু বল প্রয়োগ করতে হবে। তাহলে প্রশ্ন মতে তুমি বলতে পারো, প্রশ্ন মতে বি বস্তুতে চার্জ প্রয়োগের মাধ্যমে যে বল প্রয়োগ করব সেই বলটা হবে কে ইন্টু চার্জ কিউ অফ এ ইন্টু কিউ অফ বি। এ বস্তুর চার্জ, বি বস্তুর চার্জ ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব 20 স্কয়ার। এই বলটা হইতে হবে 980 নিউটন। 980 নিউটনের বেশি বল যদি তুমি প্রয়োগ করো তাহলে বি বস্তু আসমানে চলে যাবে। এখান থেকে কে এর মান তুমি জানো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, কিউ এ বস্তুর চার্জও জানো 7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু কিউ বি। বি বস্তুতে কতটুকু চার্জ প্রয়োগ করতে হবে সেটাই তোমাকে বের করতে হবে। এখানে 20 কে স্কয়ার করলে 400 ইকুয়াল টু 980। এবার আসো কিউ বি আমি বের করব, ক্যালকুলেশন কিউ বি ইকুয়াল টু এই 400 উপরে যায় গুণ হয়ে যাবে, তাহলে 980 গুণন 400 ডিভাইডেড বাই নিচে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এটা এই সাইডে এসে ভাগ হবে, ইন্টু 7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এটাও ভাগ হবে, এত কুলাম। তার মানে বি বিন্দুতে কতটুকু চার্জ দিতে হবে এটা কিন্তু বের হয়ে গেছে। বি বিন্দুতে কতটুকু চার্জ দিলে এ বস্তু ভাসমান অবস্থায় থাকবে সেটা বের হয়ে যাবে। এবার একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেটরে বসাইলে কত আসে, 6.22 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কুলাম। অর্থাৎ বি বস্তুতে ওই লক্ষ লক্ষ চার্জ দেওয়া যাবে না। যদি 6.22 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কুলাম চার্জ প্রয়োগ করি, 6.22 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কুলাম যদি চার্জ আমি বি তে প্রয়োগ করতে পারি তাহলে সে এ বস্তুকে 20 মিটার উপরে ভাসমান অবস্থায় রাখবে। যদি এর থেকে বেশি চার্জ প্রয়োগ করি তাহলে এ কে সে আরো উপরে উঠায় নিয়ে যাবে, কারণ বি এবং এর মধ্যে বলটা হচ্ছে বিকর্ষণ বল, দুইটাই ধনাত্মক চার্জ। আর যদি বি তে এর থেকে কম চার্জ দেই তাহলে এ কিন্তু নিচে নামা যাবে, কারণ এর মধ্যে একটা ওজন আছে, ওজনটা কত 980। তাহলে ঠিক 980 কুলাম বল যেন উপরের দিকে থাকে, তাহলে 980 কে ব্যালেন্স করে ফেলবে, এ এর জায়গায় ভাসমান অবস্থায় থাকবে। বুঝতে পারছো কথা, বুঝতে পারছো? এবার এখান থেকে ছোট্ট একটা এমসিকিউ দেখাই দিই তোমাদের। যদি বলে
বি বিন্দুতে কতগুলো ইলেকট্রন প্রদান করতে হবে? এই যে বি বস্তুটা আছে, এই বি বস্তুতে কতগুলো ইলেকট্রন দিতে হবে? সরি, ইলেকট্রন দিলে তো ঋণাত্মক চার্জে চার্জিত হয়, ধনাত্মক চার্জে চার্জিত করতে হবে। তাহলে তোমাকে যদি বলে বি বস্তু থেকে কতগুলো ইলেকট্রন অপসারণ করলে এ শূন্যে ভাসবে, এটা অ্যাকচুয়ালি এমসিকিউ হলো না, এই ম্যাথেরই একটু বর্ধিত অংশ। যদি ম্যাথটা একটু বড় করে দিত তাহলে কোয়ান্টাইজেশন অফ চার্জ পড়ে আসছো না, কিউ ইকুয়াল টু এন ই, পড়ে আসো নাই? একদম ফার্স্টের ক্লাসে বুঝাইছি, কিউ ইকুয়াল টু এন ই। দেখো চার্জের পরিমাণ, আমার চার্জ বানাইতে হবে কত? 6.22 ইন্টু 10 টু দি পাওয়ার -3 চার্জ বানাইতে হবে। ইলেকট্রনের চার্জ তুমি জানো, তাহলে n ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ই ইকুয়াল টু কিউ এর মান কত? 6.22 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 ইকুয়াল টু, এটাকে যদি ভাগ করো তাহলে তুমি পেয়ে যাবে কতগুলা ইলেকট্রন অপসারণ করলে বি বস্তুতে এতগুলা ধনাত্মক চার্জ প্রাপ্ত হবে, ইলেকট্রন অপসারণ। তাহলে 6.22 ইন্টু 10 পাওয়ার -3, 6.22 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কে ভাগ করব হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 দ্বারা ইকুয়াল টু 3.8 ইন্টু 10 টু দি পাওয়ার 16, 3.8 ইন্টু 10 টু দি পাওয়ার 16 টি। এতগুলা ইলেকট্রন যদি অপসারণ করি তাহলে বি বিন্দু 6.22 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ধনাত্মক চার্জে চার্জিত হবে। এত কুলাম ধনাত্মক চার্জে চার্জিত করার জন্য ইলেকট্রন অপসারণ করতে হবে 3.8 ইন্টু 10 টু দি পাওয়ার 16 টি। কোটি 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 ট্রিলিয়ন ট্রিলিয়ন। কথা কি বুঝাইতে পারছি? আরো কিছু সৃজনশীল। চট্টগ্রাম বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড 24-এর কোশ্চেন। কোশ্চেন সহজ, গ নাম্বারটাতে বেশি সহজ ছিল। পি এবং কিউ দুইটা বস্তু 1 মিটার দূরে আছে। পি বিন্দু হচ্ছে +70 কুলম্ব, কিউ বিন্দু হচ্ছে -30 কুলম্ব। পি এবং কিউ একই উপাদান দ্বারা এবং সমান ব্যাসার্ধের বস্তু, একই উপাদান দ্বারা গঠিত সমান ব্যাসার্ধ। এটার একটা বিশেষত্ব আছে, বস্তু দুইটা যদি একই উপাদান এবং সমান ব্যাসার্ধের হয় তাহলে তাদের চার্জ ধারণ ক্ষমতা সমান, ধারকত্ব সমান। ধারকত্ব নিয়ে তোমরা কি কি সূত্র পড়ে আসছো, চলো একটু রিভিশন হয়ে যাক। প্রথমত বিভব ভি ইকুয়াল টু, সূত্র কি পড়ছিলা? বিভব ভি ইকুয়াল টু সূত্র পড়ছিলা হচ্ছে কত? বিভব ভি ইকুয়াল টু সূত্র পড়ছিল হচ্ছে ডব্লিউ বাই কিউ, এক নাম্বার। তারপরে 2 নাম্বার সূত্রতে পড়ছিলা, 2 নাম্বার সূত্রতে পড়ছিলা ধারকত্ব সি ইকুয়াল টু ব্যাসার্ধ আর ডিভাইডেড বাই কে। 3 নাম্বার সূত্রতে কি পড়ছিলা? 3 নাম্বার সূত্রতে পড়ছিলা হচ্ছে বিভব ভি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সি যদি ধারকত্ব দেওয়া থাকে। এবং 4 নাম্বার সূত্র 3 এবং 2 কে কোলাবোরেশন করে বিভব ভি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই আর ইনটু কে বা কে ইনটু। এবং 5 নাম্বার সূত্রতে পড়ছিলা সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি ইসি দ্বারা প্রকাশ করো, ধারকের সঞ্চিত শক্তি হাফ সি বি স্কয়ার। এই তো আমি 3 নাম্বার ক্লাসের সর্বশেষে এই সূত্রগুলোকে সামারি করে দিছি। আরো আগের যে সূত্র এফ ইকুয়াল টু কে ইনটু কিউ1 কিউ2 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব আর স্কয়ার, ই ইকুয়াল টু কে ইনটু কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার, এবং কোয়ান্টাইজেশন অফ চার্জ কিউ ইকুয়াল টু এনই। এই হচ্ছে টোটাল এই চ্যাপ্টারের 5, 6, 7, 8টা সূত্র। এই 8টা সূত্রের বাইরে তার সূত্র নাই। এই 8টা সূত্রই তো আমি 3 নাম্বার ক্লাসের সর্বশেষে সামারাইজ করে দিছি। তাহলে চলো, কথা হচ্ছে প্রশ্নের দিকে তাকাও। চার্জ দ্বয় স্পর্শ করিয়া পূর্বের অবস্থায় রেখে দিলে সংযোগ রেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান পূর্বের তুলনায় কিরূপ পরিবর্তন ঘটবে? তার মানে সংযোগ রেখা বরাবর এই যে এটা একটা ধনাত্মক চার্জ, এটা একটা ঋণাত্মক চার্জ, তাদের মধ্যবর্তী বা তাদের কোথায় একটা নিরপেক্ষ বিন্দু পাবো? ফার্স্ট ওই নিরপেক্ষ বিন্দুর মান বের করতে হবে। নিরপেক্ষ বিন্দু মানে কি? যেখানে তড়িৎ প্রাবল্যের মান সমান হবে, সেই নিরপেক্ষ বিন্দু বের করব। বের করার পরে এই দুইটা চার্জকে স্পর্শ করাবো, স্পর্শ করাইলে চার্জের আদান প্রদান হবে। এরপরে
আদান প্রদান হওয়ার পরে পুনরায় আবার নিরপেক্ষ বিন্দু বের করব। বের করার পরে দেখো কি রূপ পরিবর্তন হয়েছে। এই হচ্ছে মোটামুটি কাজের ধারা। তো একটা একটা করে করে ফেলি। ফার্স্ট, যেহেতু চার্জ দুইটা, পি চার্জ হচ্ছে 70 কুলাম্ব, প্লাসের 70, তাহলে প্লাসের 70 কুলাম্ব এবং মাইনাসের 30 কুলাম্ব, এই দুইটা চার্জকে যদি তুমি একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করো, এই দুইটা চার্জকে যদি একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করো, তাহলে একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তাদের মাঝখানে কোনো নিরপেক্ষ বিন্দু পাওয়ার সম্ভাবনা নাই। ছোট চার্জটার থেকে একটু দূরে এই জায়গাতে তুমি নিরপেক্ষ বিন্দু পাবা। তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা মনে করো সি বিন্দু। এই সি বিন্দুতে নিরপেক্ষ দূরত্ব পাবা ছোট চার্জ থেকে ডান সাইডে। যদি এটা ছোট চার্জ হইতো তাহলে এখান থেকে বাম দিকে, এবং এই দূরত্বটাকে যদি তুমি এক্স ধরে নাও, তাহলে তুমি কি ধরে নিছো? সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান। তাহলে প্রশ্ন মতে তুমি কি বলতে পারো? পি বিন্দুর জন্য তড়িৎ প্রাবল্যকে যদি তুমি ইপি ধরো ইকুয়াল টু কিউ বিন্দুর জন্য সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যকে যদি তুমি ই কিউ ধরো, তাহলে প্রশ্ন মতে এই দুইটা সমান হবে। অর্থাৎ সি বিন্দুতে পি চার্জের জন্য তড়িৎ প্রাবল্য যা হবে, কিউ চার্জের জন্য তড়িৎ প্রাবল্য তাই হবে। এটাই তো বলতে চাচ্ছি। তাহলে এখান থেকে তড়িৎ প্রাবল্যের সূত্র কি? কে ইনটু কিউ। কিউ কত? এখানে 70 ডিভাইডেড বাই আর কত হবে? এই অংশটুকু হচ্ছে 1 মিটার, তাহলে 1 প্লাস এক্স এর উপর হোল স্কয়ার ইকুয়াল টু কে ইনটু ই কিউ। ই কিউ হচ্ছে 30 ডিভাইডেড বাই এক্স হোল স্কয়ার। উভয় পক্ষে কে কাটা যাবে, ক্যালকুলেশন করো। এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল স্কয়ার ইকুয়াল টু 30 ডিভাইডেড বাই 70। শূন্য শূন্য কেটে দাও। x ডিভাইডেড বাই 1 প্লাস x ইকুয়াল টু 3 কে 7 দ্বারা ভাগ করে দাও। 3 ভাগ 7, 3 ভাগ 7, এবং এটাকে রোড করে দাও। রোড ওভার অ্যান্সার ইকুয়াল টু 500 0.654 0.6546 6546 হইল কি? হইল কি? হইল কি? হইল কি? এক মিটার দূরে, 1 মিটার দূরে 70 কুলাম্ব, 70 30 x ডিভাইডেড বাই, এটার জন্য হচ্ছে 1 প্লাস x, এটার জন্য শুধু x। 70 নিচে আসলো, x স্কয়ার উপরে গেল, x স্কয়ার। এই হওয়ার তো কথা, স্যার মিললো না কেন? দাঁড়াও একটা সেকেন্ড, একটা সেকেন্ড। সব ঠিক আছে, সব ঠিক আছে। দেখো কি কাজ শেষ করে নিই, x এর মান বের করে নিই। x এর মান বের করলেই মিলবে। তাহলে দেখো একটু কাজ কমপ্লিট করি। এই x এর এটা নিচে মনে মনে 1 আছে, সো ক্রস গুণ করে দাও। x ইকুয়াল টু 1 এর সাথে যদি তুমি 0.6546, এটা যদি তুমি 1 এর সাথে গুণ করো, 1 এর সাথে যাই গুণ করবা সেটাই তো থাকবে। তাহলে এখানে থাকবে হচ্ছে 0.6546 প্লাস এই যে x এর সাথেও তো এটা গুণ হবে, তাহলে 0.6546 ইনটু x। এবার দেখো এটা বাম সাইডে আসলে মাইনাস হয়ে যাবে। x মাইনাস 0.6546x ইকুয়াল টু 0.6546, অথবা x যদি তুমি কমন নাও, অথবা 1 থেকে এটা বাদ দাও, 1 মাইনাস অ্যান্সার বাদ দিলে কত পাবা? বাদ দিলে পাবা হচ্ছে 0.3454 ইকুয়াল টু 0.6546। এখানে x আছে, অথবা x এর মানটা বের করে ফেলো। x ইকুয়াল টু তাহলে কি হবে? 0.6546 কে ভাগ করব 0.3454 দ্বারা। ভাগ করলে কত পাই? ভাগ করলে কত পাই? 0.6546, এটাকে ভাগ করতেছি 0.3454 দ্বারা। 1.895 একদম ঠিক আছে। 1.895 এর পরে আর অনেকগুলো সংখ্যা আছে, 6 মিটার নিয়ে নিলাম। 1.895 মিটার। অর্থাৎ কিউ থেকে 1.896 মিটার দূরে তড়িৎ প্রাবল্য বা নিরপেক্ষ বিন্দুটা পাবো। এটাই কি? নিরপেক্ষ বিন্দু। এটাই নিরপেক্ষ বিন্দু। ওকে, এটা প্রথম শর্ত চলে গেল। এবার দ্বিতীয় শর্তের জন্য কাজ করি। আসো দেখো কি বলছে। চার্জ দ্বয়কে যদি তুমি স্পর্শ করাও, তাহলে তাদের বিভব কি হবে? সমান হবে। চার্জ দ্বয়কে স্পর্শ করাইলে এই যে পি চার্জের বিভব ইকুয়াল টু কিউ চার্জের বিভবের সমান হবে। ফাইন।
এখন কথা হচ্ছে যেহেতু একই উপাদান দ্বারা গঠিত এবং একই ব্যাসার্ধ সুতরাং ধারকত্ব সমান। যদি তা না হতো তাহলে আলাদা আলাদা ভাবে বিভব বের করে নেওয়া লাগতো। এই কাজগুলো আমরা করছি তৃতীয় চ্যাপ্টারে, পাবনা ক্যাডেট কলেজের একটা কোশ্চেন ছিল। আচ্ছা, তাহলে মোট চার্জ কত হবে? মোট চার্জ হবে হচ্ছে 70 কুলাম্ব প্লাস মাইনাস 30 কুলাম্ব। এটা যোগ করলে যা হয় সেটাই মোট চার্জ, প্লাসে মাইনাসে মাইনাস 40 কুলাম্ব হচ্ছে মোট চার্জ। যেহেতু একই উপাদানের, কথাটা লিখবা, যেহেতু একই উপাদানের এবং একই ব্যাসার্ধ সুতরাং তাদের চার্জ ধারণ ক্ষমতাও সেম। অতএব পি ও কিউ এ চার্জের পরিমাণ হবে, পি ও কিউ এ চার্জের পরিমাণ কত হবে? চার্জের পরিমাণ হবে হচ্ছে এই যে 40 কে 2 দ্বারা ভাগ করে দিয়ে দাও 20 কুলাম্ব করে। তাহলে পি এবং কিউ এর চার্জ পাবো 20 কুলাম্ব। তাহলে পি এর চার্জ হবে 20 কুলাম্ব, কিউ এর চার্জ হবে 20 কুলাম্ব। নতুন করে স্পর্শ করানোর পরে, স্পর্শ করানোর পরে পি এর চার্জ 20 কুলাম্ব, কিউ এর চার্জ 20 কুলাম্ব। এদের সংযোগ রেখায় নিরপেক্ষ বিন্দু কি? এদের মাঝামাঝি কোনো একটা জায়গায় নিরপেক্ষ বিন্দু হবে। এবং যেহেতু চার্জ দুইটা সমান, তাদের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার, তাহলে 0.5 মিটার দূরে তাদের নিরপেক্ষ বিন্দুটা পাবো। আমি একটু ক্যালকুলেশন করে দেখাতে পারি। 0.5 মিটার দূরে নিরপেক্ষ বিন্দু পাবো। এখানে বোঝার বিষয় হচ্ছে এই অংশটুকু, বোঝার বিষয় এই অংশটুকু। যেহেতু একই উপাদান দ্বারা গঠিত এবং সমান ব্যাসার্ধ সুতরাং তাদের ধারকত্ব সমান। যদি এই ধরনের কন্ডিশন থাকে তাহলে তোমাকে কষ্ট করে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বিভব বের করে আলাদা চার্জের মান বের করার দরকার নাই। সেই ক্ষেত্রে কি করব? সরাসরি আমরা গড় করে দিব চার্জের, মোট চার্জের পরিমাণ বের করে তাকে 2 দ্বারা ভাগ করে দুইটা গোলককে দিয়ে দিব। এইটা 20 কুলাম্ব, এটাও 20 কুলাম্ব। দুইটা গোলকের চার্জ সমান, দুইটা গোলকের চার্জ সমান। তাইলে তুমি ই বের করবা। এই যে ই, পি বিন্দুর প্রাবল্য ইকুয়াল টু কিউ বিন্দুর প্রাবল্য। তুমি যদি কিউ থেকে এক্স দূরত্ব ধরে নাও, অবশ্যই কিউ থেকে এক্স দূরত্ব ধরবা, কারণ এখানেও তুমি কিউ থেকে এক্স দূরত্ব ধরছো। তাহলে এখানেও কিউ থেকে এক্স দূরত্ব ধরবা। ধরার পরে দেখবা ক্যালকুলেশন করলে এখানে উভয় পক্ষ থেকে কে কাটা, এখানে আসবে 20 ডিভাইডেড বাই 20 ডিভাইডেড বাই এটা হবে 1 মাইনাস এক্স। তাহলে 1 মাইনাস এক্স হোল স্কয়ার ইকুয়াল টু এখানেও 20 ডিভাইডেড বাই এক্স স্কয়ার। এটাকে যদি ক্যালকুলেশন করো 20 20 কাটা গেলে কি হয়ে যায় দেখো তো, 20 20 কাটা দাও 1 1 হয়ে যায়। তাহলে ব্যস্তকরণ করে দাও 1 মাইনাস এক্স হোল স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার। কি করতেছি ঠিক করতেছি কিনা, ঠিক করতেছি কিনা? এতবার তাহলে এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার। এক্স স্কয়ার কাটা দাও, তাহলে মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 1, 1 ওই সাইডে গেলে মাইনাস 1। এতবা মাইনাস মাইনাস কাটা দাও, x ইকুয়াল টু 1/2, 1/2 হাফ মানে কি 0.5। এই দেখো প্রাবল্য পেয়ে গেছি, দেখো যা, হ্যাঁ 0.5। তাহলে দেখো এখানে নিরপেক্ষ বিন্দু ছিল কিউ থেকে 1.896 মিটার দূরে, আর এখন নিরপেক্ষ বিন্দু পাচ্ছি এই যে কিউ থেকে 0.5 মিটার বাম দিকে। তাহলে প্রাবল্য, এই যে বলছে নিরপেক্ষ বিন্দুর অবস্থান পূর্বের তুলনায় কিরূপ পরিবর্তন হবে, তাহলে পূর্বের তুলনায় বাম দিকে সরে আসবে। কতটুকু বাম দিকে সরে আসবে? বাম দিকে সরে আসবে। কতটুকু বাম দিকে সরে আসবে দেখো তো, 1.896 প্লাস 0.5, এতটুকু বাম দিকে সরে আসবে না? 1.896 এর সাথে যোগ করো 0.5 ইকুয়াল টু 2.39, 2.39 মিটার বাম দিকে সরে আসবে। এটাই হবে অ্যান্সার। এখন এই যে এখানে প্রাবল্য যেটা বের করলাম তুমি কিন্তু বের করে দেখাইবা, এই জন্য আমি একটু দেখাই দিলাম। কিন্তু এটা তো সিরিয়াস ভাবে কেন করলাম না? এটা 20 করলাম, এটাও 20 করলাম, দুইটাই ধনাত্মক চার্জ, সুতরাং প্রাবল্য হবে ঠিক তাদের মধ্যবিন্দুতে নিরপেক্ষ বিন্দুটা পাওয়া যাবে। তাহলে 1 এর অর্ধেক হচ্ছে 0.5, 0.5 মিটার দূরে নিরপেক্ষ বিন্দুটা পাওয়া যাবে। কথা কি বোঝানো গেল? এই ধরনের ম্যাথই তোমাদের অনেক বেশি আসে, অনেক বেশি। চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় 2025-এর টেস্ট পরীক্ষার কোশ্চেন আর কি, 2025-এ যারা পরীক্ষার্থী ছিল 25-এর টেস্ট পেপারের কোশ্চেন। কোশ্চেনটা বেশ ভালো। এই একটা কোশ্চেন থেকে
এই বলের দিক, প্রাবল্যের দিক রিলেটেড যত ঘটনা আছে সবকিছু বর্ণনা করে ফেলবো। খুব মনোযোগ দিতে হবে, কোশ্চেনটা ফার্স্টে পড়ো। বলছে এ ও ডি দুইটি বস্তু, ভালো কথা, তাদের চার্জও দেয়া আছে +80 কুলাম +100 কুলাম। এ ও ডি এর সংযোগ রেখার উপর বি একটি বস্তু রাখা হলো, যেন এ ও বি এর দূরত্ব 30 সেন্টিমিটার, বি ও ডি এর দূরত্ব 20 সেন্টিমিটার। অর্থাৎ এ ডি এর সংযোগ রেখার মাঝখানে একটা বিন্দু বি রাখছো, সেখান থেকে দূরত্ব দেওয়া আছে, বি এর চার্জ দেওয়া আছে -20 কুলাম। তোমাকে ডি বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করতে বলছে। আরেকটা কথা বলছে, এডি বরাবর বি এর অবস্থান কিরূপ পরিবর্তন করলে ডি চার্জিত বস্তুটির ক্রিয়াশীল লব্ধি বল শূন্য হবে। মোটামুটি প্রশ্নটা এটাই। এখন চিত্র না আঁকলে এই প্রশ্নটা ফিল করতে পারবে না। খুব ভালো করে খেয়াল করো চিত্রটা কেমন হবে। প্রথমত তুমি একটা বস্তু নিবা, এই হচ্ছে একটা বস্তু, এই বস্তুটা হচ্ছে এ, এই এ বস্তুর চার্জ হচ্ছে +80 কুলাম। এদের সংযোগ রেখার এইখানে একটা বস্তু নাও, এইখানে নাও, এইখানে একটা বস্তু আছে, এই বস্তুটা হচ্ছে ডি, এটার চার্জ দেওয়া আছে প্লাসের 100 কুলাম, ডি বস্তুর চার্জ দেওয়া আছে। বলছে এ ও ডি এর সংযোগ রেখার উপর বি একটি বস্তু, তাহলে আমি বি বস্তু নিব, কিন্তু বি বস্তু এই জায়গায় এই জায়গায় এই জায়গায় কোন জায়গায় নিব, যে কোনো এক জায়গায় নিলেই তো হচ্ছে। কিন্তু একটু ঘটনা বলছে, দেখো এ ও বি এর দূরত্ব 30 সেন্টিমিটার, বি ও ডি এর দূরত্ব 20 সেন্টিমিটার, তার মানে এ থেকে বি এর দূরত্বটা একটু বেশি। অর্থাৎ বি বিন্দুটাকে আমি মোটামুটি এই জায়গায় নিয়ে নিলাম, যে এই জায়গায় যে বস্তুটা আছে, এই যে এইটা হচ্ছে বি বস্তু। এই বি বস্তুর চার্জ দেওয়া আছে হচ্ছে -20 কুলাম, এবং এ থেকে বি এর দূরত্ব, এ থেকে বি এর দূরত্ব দেওয়া আছে 30 সেন্টিমিটারকে মিটারে নিলে 0.3 মিটার, এবং বি থেকে ডি এর দূরত্ব 20 সেন্টিমিটার, এটাকে মিটারে নাও 0.2 মিটার। এই হচ্ছে মোটামুটি চিত্রটা। যদি শুধু চিত্র দিয়ে কোশ্চেন দিত তাহলে তোমার জন্য বুঝতে আরো সুবিধা হতো, আমারও প্রশ্নটা তুলতে সুবিধা হতো, কিন্তু আমি একটু ডিটেলস তুললাম কারণ এই চিত্র আঁকতে পারাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই চিত্র এ ডি, মাঝখানে আছে বি, 80 কুলাম -20 কুলাম, এবং ডি হচ্ছে 100 কুলাম। বলছে গ নাম্বার প্রশ্ন বলছে ডি বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। বোঝার বিষয় কিন্তু, এই ডি বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করতে বলবে। আমি যখন দ্বিতীয় চ্যাপ্টারে বল রিলেটেড কাজ করাছি, মানে প্রথম লেকচারটাতে, এই চ্যাপ্টারে, সেখানে আমরা এই বি বস্তুতে ক্রিয়াশীল -20 কুলাম্বের জন্য এ এবং ডি বস্তুর বলের মান নির্ণয় করছি, বা এ এবং ডি এর জন্য বি বস্তুতে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করছি মাঝখানেরটার জন্য। কিন্তু এখন তোমাকে বলছে ডি বস্তুর জন্য ক্রিয়াশীল বলের মান। তাহলে বি বস্তুতে কে কে ক্রিয়া করতেছে, এই যে যে ডি বস্তু আছে এখানে তিনটা চার্জ আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে ডি। তাহলে ডি বস্তুতে আকর্ষণ বা বিকর্ষণ যে বলটাই করুক, এই বলটা এ এবং বি এর মাধ্যমে হচ্ছে। তাহলে এ বি কে হয় আকর্ষণ করছে নয় বিকর্ষণ, অনুরূপভাবে বি ডি কে আকর্ষণ অথবা বিকর্ষণ করতেছে। এখন এই চার্জের প্রকৃতি বের করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি ডি এর উপরে এ এবং বি কি ধরনের আকর্ষণ করতেছে বা বিকর্ষণ করতেছে, এবং এই বলের দিক কোন দিক, দিকটাও বের করতে হবে, কারণ তোমাকে লব্ধি বল লাগবে, ক্রিয়াশীল বলের মান চাইছে। ওকে, তাহলে 1 নাম্বার দেখো, এ বস্তুতে যে চার্জটা আছে, এই এ বস্তুর চার্জ হচ্ছে ধনাত্মক চার্জ, আর ডি বস্তুর চার্জটাও হচ্ছে ধনাত্মক চার্জ। তাহলে এডি এডি পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। অর্থাৎ এ চার্জিত বস্তু ডি চার্জিত বস্তুকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করলে তার দিকটা হবে এ থেকে ডি এর দিক, তার দিকটা হবে এ থেকে ডি এর দিক। এবং বি চার্জিত বস্তু ডি চার্জিত বস্তুকে নিজের দিকে আকর্ষণ করবে, তার দিকটা হবে বি এর দিক। এটা হচ্ছে এফ অফ এ, এ চার্জের জন্য বল, এটা হচ্ছে এফ অফ বি, বি চার্জের জন্য বল। তাহলে দেখো দুইটা দুই দিকে হয়েছে, তাহলে এই দুইটার বলের মান বের করব, বড় বল থেকে ছোট বল বাদ দিব, সেটাই হবে ক্রিয়াশীল বল, এবং দিকটা হবে বড় বলের দিক। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এখন
কোশ্চেন করতে পারো যে এ এবং ডি পরস্পরকে কেন বিকর্ষণ করবে, কারণ এটা ধনাত্মক চার্জ, এটা ধনাত্মক চার্জ, ধনাত্মক ধনাত্মককে বিকর্ষণ করবে, সহজ কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এ এবং ডি এর মধ্যবর্তী বলের মানটা আমরা বের করে ফেলি। তাহলে এ এবং ডি এর মধ্যবর্তী বলের মান আমি যদি একটু সংক্ষেপে করি, এফ এ ইকুয়াল টু কে ইনটু চার্জের মান কত Q1, এটা হচ্ছে 80 কুলম্ব ইনটু 100 কুলম্ব ডিভাইডেড বাই এ থেকে ডি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 50 সেন্টিমিটার 20 সেন্টিমিটার, সরি 30 সেন্টিমিটার 20 সেন্টিমিটার, অর্থাৎ 50, অথবা 0.3 আর 0.2 যোগ করলে 0.5 মিটার এর উপর স্কয়ার নিউটন সমান সমান কে এর মান কত বসায় দাও, একদম সরাসরি ক্যালকুলেটরে বসায় দাও কে এর মান। তাহলে অ্যান্সার কত আসবে, 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 80 ইনটু 100 ভাগ 0.5 স্কয়ার, 2.88 ইনটু 10 টু দি পাওয়ার 14, 2.88 ইনটু 10 টু দি পাওয়ার 14 নিউটন গেল। এটা হচ্ছে এ বস্তুর প্রভাবে ডি বিন্দুতে আকর্ষণ বলের মান, এবং এটার দিক কোন দিক হবে, এই বলটার দিক হবে এ থেকে ডি এর দিক, এ থেকে ডি এর দিক হবে এফ এ। এবার আসো বি বস্তুর প্রভাবে ডি বিন্দুর আকর্ষণ বা বি এবং ডি এর মধ্যবর্তী যে আকর্ষণ বল। আচ্ছা এইটাকে যদি আমি এফ বি দ্বারা প্রকাশ করি, এফ বি ইকুয়াল টু কে এর মান 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, বলদার মধ্যে বস্তুটার মধ্যে চার্জ এখানে হচ্ছে 20 কুলম্ব, এখানে হচ্ছে 100 কুলম্ব, তারপর তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.2 এর উপর স্কয়ার। এই বলটা হবে আকর্ষণধর্মী বল, এই বলটা হচ্ছে বিকর্ষণধর্মী বল। তাহলে ঘটনা কি ঘটবে দেখো, 9 ইনটু 10 পাওয়ার 9 ইনটু 20 ইনটু 100 ভাগ হচ্ছে 0.2 স্কয়ার, 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 14, 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 14 নিউটন। এটার দিক হবে কি, এটার দিক হবে হচ্ছে ডি থেকে বি এর দিক, ডি থেকে বি এর দিক। তাহলে হচ্ছে দুইটা বস্তুর মানে ডি এর উপর ক্রিয়াশীল টোটাল বল বের করছি, ডি এর উপর দুইটা বস্তু বল ক্রিয়া করবে, একটা হচ্ছে এ এর বল 80 কুলম্বের বল, আরেকটা হচ্ছে -20 কুলম্বের বল। এ এর বলটা হবে 2.88 ইনটু 10 টু দি পাওয়ার 14, আর বি এর বল হবে 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 14। একটা হবে এ থেকে ডি এর দিক, আরেকটা হবে ডি থেকে বি এর দিক। এখন দেখো তো এইখানে এফ বি মানে বি যে আকর্ষণ বলটা করবে, এই বলটা কি এফ এর থেকে বড়, এফ বি গ্রেটার দ্যান এফ এ, এটা 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 14 আর এটা 2.88 ইনটু 10 টু দি, তার মানে কি, অতএব কার্যকরী বল এফ ইকুয়াল টু এফ বি থেকে বাদ দিতে হবে এফ এ, তাহলে বড় বল 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 14 থেকে বাদ দেবা 2.88 ইনটু 10 টু দি পাওয়ার 14 নিউটন ইকুয়াল টু, দেখো তো বাদ দিলে কত অ্যান্সার হয়, মাইনাস করে দিবা হচ্ছে 2 ইনটু 10 পাওয়ার 40, 1.62 ইনটু 10 টু দি পাওয়ার 40, 1.62 ইনটু 10 টু দি পাওয়ার 14 নিউটন। এটাই হচ্ছে কার্যকরী বল। এবার আসো বলের দিকটা কি হবে, বলের দিক হবে ডি থেকে এ এর দিক, ডি থেকে এ এর দিক। এবার এখানে একটা কথা বলবো, দেখো বুঝতে পারো কিনা, 1.62 ইনটু 10 টু দি পাওয়ার 14 নিউটন। অনেকেই একটা বিষয় বুঝো না,
এই দিকটা বুঝো না, দিকে একটা প্রবলেম থাকে। এবং অফলাইনে অনেকেই একটা কোশ্চেন করো যে এ ডি কে কিভাবে আকর্ষণ করে। আকর্ষণ বলতে দুইটার মধ্যে হয়, অর্থাৎ এ ডি কে আকর্ষণ করবে, ডি এ কে আকর্ষণ করবে। তাহলে আপনি কেন ধরলেন এ ডি কে আকর্ষণ করবে? এটা একটা লজিক্যাল কোশ্চেন। কারণ আমরা জানি দুইটা চার্জিত বস্তু যদি পাশাপাশি থাকে Q1 এবং Q2, তাদের মধ্যে পরস্পর আকর্ষণ বল হচ্ছে F। এবার ঘটনাটা এইভাবে চিন্তা করো, তুমি একটা ফকির বা গরিব লোককে 10 টাকা দান করছো। তুমি 10 টাকা দান করছো, সে 10 টাকা নিছে। তাহলে মোট দানের পরিমাণ কি 20 টাকা হবে না 10 টাকা হবে? মোট দানের পরিমাণ ডেফিনেটলি 10 টাকা হবে, কারণ তুমি যে 10 টাকা নিছো সে ওই 10 টাকাই নিছে। তার মানে আদান প্রদান কিন্তু 20 টাকা হয় না, আদান প্রদান হয়েছে 10 টাকা। তোমার দেয়া তার নেয়া দুইটা মিলে একটা ঘটনা ঘটছে, ঘটনাটা হচ্ছে দান। এখানে ঘটনা দেখো, এই Q1 চার্জ এবং Q2 চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। Q1 Q2 কে যে বলে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে, Q2 অনুরূপ সেই বলেই Q1 কে আকর্ষণ বা বিকর্ষণ করবে। এই চিত্রতে এ বস্তু ডি বস্তুকে যে বলে বিকর্ষণ করবে, ডি বস্তু এ বস্তুকে ঠিক একই বলে বিকর্ষণ করবে। বিকর্ষণ বলের মান কিন্তু একটাই। কিন্তু কোশ্চেন হচ্ছে আমি ডি বস্তুর উপর আমি ডি বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান বের করতে চাচ্ছি। আমি ডি বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান বের করতে চাচ্ছি। তাহলে ডি বস্তুর উপর কে বল ক্রিয়া করতেছে, এ বস্তু বল ক্রিয়া করতেছে, একই সাথে বি বস্তু বল ক্রিয়া করতেছে। এই জন্য আমি ধরে নিতেছি এ বস্তু কি বলে ধাক্কা দেয় এবং বি বস্তু কি বলে আকর্ষণ করে। এ বস্তু ধাক্কা দিয়ে দূরে সরায়, বি বস্তু আকর্ষণ করে। এই জন্য আমি এফ অফ এ লিখছি। কথা বুঝতে পারছি? ডি বস্তু দুই জায়গা থেকে বল পাইতেছে, একটা হচ্ছে এর সাথে বিকর্ষণ বলে আছে, আরেকটা হচ্ছে বি এর সাথে আকর্ষণ বলে আছে। এইভাবেই মনে করো যে বলের দিক, বলের মান বের করে তুমি কার্যকরী বল বের করতে পারবা। অনুরূপ ভাবে তুমি প্রাবল্য করতে পারবা। এখন আসো, এটা যদি বি বস্তুর জন্য বল চাইতো, আমি পুরোটা মুছে দিই, বি বস্তুর জন্য যদি বল চাইতো তাহলে ঘটনাটা কেমন ঘটতো দেখো। যদি বলতো বি বস্তুতে কার্যকরী বল বুঝাও, তাহলে কি হইতো দেখো, আমি একটু বলের দিকটা বুঝাই দিই। বি বস্তুতে এই যে বি বস্তু, বি বস্তুর উপর দুইটা বল কাজ করতো। একটা হচ্ছে ডি বস্তুতে যে চার্জ আছে তার জন্য বি বস্তুটা আকর্ষণ বল লাভ করতো, কারণ ডি বস্তুতে চার্জ আছে হচ্ছে 80 কুলম্ব। তাহলে এই দিকে বলটা হইতো F1। এই F1 কি বল হইতো? আকর্ষণ বল হইতো। F1 আকর্ষণ বল, বিপরীতধর্মী চার্জ। এই বি বস্তুর উপর ডি বস্তুর 100 কুলম্ব চার্জ কাজ করত। এই ডি বস্তু কিন্তু বি বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ বল দিত। তাহলে F2 হইতো আকর্ষণ বল এবং দিক হইতো বি থেকে ডি এর দিক। তাহলে বি বস্তুতে কার্যকরী বলের মান যখন তুমি বের করবা, এই F1 অথবা F2 এর মান বের করার পরে তুমি দেখবা কোন মানটা বড় হবে। কমন সেন্সে বোঝা যাচ্ছে F2 বড় হবে, কারণ এখানে চার্জের পরিমাণও বড়, দূরত্বও কম। এখানে চার্জের পরিমাণ কম, দূরত্বও বেশি। তাহলে F2 গ্রেটার দ্যান হবে F1। তাহলে কার্যকরী বল হবে F2 থেকে F1 বাদ দিলে যেটা পাবো সেই Fটাই হচ্ছে কার্যকরী বল, এবং এর দিকটা হবে বি থেকে ডি এর দিক। বি থেকে ডি এর দিক। এইবার বোঝাইতে পারছি? বাকি F1 F2 এর মান তো বের করতেই পারবা। আকর্ষণ বলের মান F1 এর মানটা বের করলে কি হবে? F1 ইকুয়াল টু কি পাবা? কে পাবা। কে এর মান তো তুমি জানোই, 80 কুলম্ব ইনটু 20 কুলম্ব ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব 0.3 স্কয়ার। F2 এর মান কত হবে? কে ইনটু 100 ইনটু 20 ডিভাইডেড বাই 0.2 স্কয়ার। শেষ। বলের মান বের করে কাজটা করে ফেলবা। ওকে, বুঝাইতে পারছি? এই হচ্ছে ম্যাথ, গ নাম্বারের ম্যাথ। এখন ঘ নাম্বারের ম্যাথটাও করব, চিত্র একই, চিত্রটা মোছার দরকার নাই। ঘ নাম্বারের ম্যাথে আসো। বলছে এডি বরাবর বি বস্তুর অবস্থান কি পরিবর্তন করলে ডি এর চার্জিত বস্তুটির উপর ক্রিয়াশীল লব্ধি বল শূন্য হবে। অর্থাৎ তুমি মাত্র দেখে আসলা এফ এ এবং এফ বি এর মধ্যে, তুমি মাত্র দেখে আসছো এফ বি গ্রেটার দ্যান এফ এ। এটা তুমি মাত্র দেখে আসছো। কেন? কারণ বি বস্তু ডি বস্তুর খুব কাছাকাছি আছে, যদিও চার্জের পরিমাণ কম। তাহলে বি বস্তুকে যদি একটু সরানো যায়, সেটা হতে পারে ডানে, হতে পারে বামে। কমন সেন্স অনুযায়ী বামে সরাইলে
বি বস্তুকে কি ধরনের পরিবর্তন করলে এফ এ এবং এফ বি সমান হবে? এফ এ এবং এফ বি যদি সমান হয়, অর্থাৎ ডি বস্তুর উপর দুইটা বল কার্যকর, একটা হচ্ছে এ এর 80 কুলম্ব দ্বারা বিকর্ষণ বল, আরেকটা হচ্ছে বি এর 20 কুলম্ব দ্বারা আকর্ষণ বল। এই দুইটা বল যদি সমান হয় তাহলেই তো লব্ধি বল শূন্য হবে, কারণ লব্ধি বল কি দুইটা কার্যকরী বলের যোগফল, দুইটা কার্যকরী বলের যোগফল বা পার্থক্য। একটা বিপরীতমুখী বল, তো এখানে যোগফল বলতে ভেক্টর যোগের একটা ব্যাপার আছে। তাহলে দেখো, লব্ধি বল, লব্ধি বল শূন্য হতে গেলে কি হতে হবে? লব্ধি বল শূন্য হতে গেলে এফ এ এটা দ্বারা বিকর্ষণ বল এবং এফ বি এটা দ্বারা আকর্ষণ বল, এই দুইটা বল যখন সমান হবে তখনই লব্ধি বল শূন্য হবে। কথা ক্লিয়ার, বোঝানো গেল? এখন আসো, এই যে উপরে টোটাল দূরত্ব 50 সেন্টিমিটার, ঠিক আছে, কিন্তু বি কে তুমি পরিবর্তন করবা, বি আর এই সেম ডিস্টেন্সে নাই, বি আর সেম ডিস্টেন্সে নাই। তখন ঘটনা কি ঘটবে দেখো, তখন ঘটনা কি ঘটবে, এইখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ ডিস্টেন্স 0.5 আছে, এইটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু এই বি কে ধরো কিছুটা বাঁদিকে সরাইছো, বি কে আগের জায়গায় রাখো নাই। চিত্র তোমাকে নতুন করে আঁকতে হবে না, চিত্রতে দূরত্বটা এক্স ধরে নিলেই হয়তো, আমি সুবিধার জন্য ধরে নিলাম। এই জায়গায় হচ্ছে নতুন করে তুমি বি কে রাখছো, তাহলে এই দূরত্বটা যদি এক্স হয় তাহলে এই দূরত্বটা কত হবে? 0.5 থেকে এক্স বাদ দিতে হবে, 0.5 থেকে এক্স বাদ দিতে হবে। বলছে এডি বরাবর বি এর অবস্থান পরিবর্তন করব, কার অবস্থান? বি এর অবস্থান পরিবর্তন করব, তাহলে ডি চার্জিত বস্তুটি ক্রিয়াশীল, লব্ধি বল শূন্য হবে। তাহলে প্রশ্ন মতে তুমি কি লিখতে পারো? প্রশ্ন মতে লব্ধি বল শূন্য হতে গেলে এ এর জন্য যে বল এবং বি এর জন্য যে বল, এই দুইটা বল সমান হতে হবে। সূত্র দাও, কে ইন্টু এ এর জন্য যে বলটা হবে বিকর্ষণ বল, এটা হবে 80 কুলাম্ব ইন্টু 100 কুলাম্ব ডিভাইডেড বাই 80 ইন্টু 100 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? 0.5 স্কয়ার। মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব 0.5 স্কয়ার, এডি বরাবর। এই সাইডে আসো, ইকুয়াল টু কে ইন্টু এই দুইটার মধ্যবর্তী বি এর চার্জ তো ঠিক আছে, বি এর চার্জকে আমরা চেঞ্জ করব না, বি এর চার্জ হচ্ছে -20 কুলম্ব, আমরা বি এর অবস্থানকে চেঞ্জ করতেছি, তাহলে 20 ইন্টু 100, 20 ইন্টু 100। এদের মধ্যবর্তী দূরত্ব আমি ধরে নিছি হচ্ছে এক্স, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক্স, এই এক্স এর মানে আমি হচ্ছে বের করতে চাই। তাহলে এত বা উভয় পক্ষে তুমি কে কেটে দাও, এক্স এর উপর স্কয়ার হবে, উভয় পক্ষে কে কেটে দাও। এবার এটা একটু ক্যালকুলেশন করলেই এক্স এর মান বের হয়ে আসবে। দেখো, এক্স স্কয়ার এর সাথে গুণ হবে 80 ইন্টু 100, তাহলে 8 একটা দুইটা তিনটা শূন্য ইকুয়াল টু 0.5 স্কয়ারের সাথে গুণ হবে, ক্রস গুণ করে দাও, 0.5 স্কয়ার এর সাথে গুণ হবে 20 ইন্টু 100 ইকুয়াল টু 500। এতবা x ইকুয়াল টু 10 10 10 কাইটা দাও, 5 কে 80 দ্বারা ভাগ করে দাও, x স্কয়ার ইকুয়াল টু, অথবা x ইকুয়াল টু রুট ওভার 5 ভাগ 80। তাহলে প্রথম কাজ করব কি, 5 ভাগ 80, যা হবে রুট ওভার অ্যানসার পয়েন্ট, আরে 5 কে ভাগ করব 80 দ্বারা, 0.0625, 0.0625 বর্গমূল করব, x ইকুয়াল টু 0.25, 0.25, এই হচ্ছে x এর মান। অতএব তুমি x ইকুয়াল টু কত পাইছো? 0.25 মিটার। এটাকে সেন্টিমিটারে নিয়ে যাও, তাহলে 25 সেন্টিমিটার। এই হচ্ছে ঘটনা, x এর মানের কি পরিবর্তন ঘটাইতে হবে। এবার আসো, গ হতে বি বিন্দুর অবস্থান
ছিল ডি হতে 20 সেন্টিমিটার বাম দিকে। এখন বি কে ডি হতে 25 সেন্টিমিটার যদি বামে সরানো হয় হলে ডি বিন্দুর কার্যকরী বল বা কার্যকরী লব্ধি বল 0 হবে। এই কথা শেষ। অর্থাৎ কি, বি বিন্দু এখান থেকে আগে 20 সেন্টিমিটার দূরে ছিল, এখন যদি আরো 5 সেন্টিমিটার বাম দিকে আনো, অর্থাৎ ডি হতে 25 সেন্টিমিটার বামে আনো, তাহলে ডি বিন্দুর উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান 0 হবে। ক্রিয়াশীল লব্ধি বলের মান 0 হবে। এই হচ্ছে ম্যাথ। বুঝতে পারছো কিনা দেখো। এবার দেখো, এই ঘটনাটা, এই কাজটাই তুমি এ বিন্দুর জন্য করবা। এ বিন্দুর উপর বি এবং ডি এর প্রভাবে ক্রিয়াশীল বলের মান বের করবা এবং বি এর অবস্থান কিরূপ পরিবর্তন করলে এ বিন্দুতে লব্ধি বল 0 হবে, এটা কাজ করবা। তারপর এখানে চার্জের মানগুলো চেঞ্জ করে নিয়ে এই কাজটা করতে পারো। এই ম্যাথটা করতে পারছো মানে বল, বলের দিক, এগুলা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। বল, বলের দিক নিয়ে কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না। আশা করি বুঝাইতে পারছি। এবার দেখি আর একটা ম্যাথ ছোটখাটো করানো যায় কিনা। শেষ একটা ম্যাথ করি, এ যাবৎকালের সব থেকে সহজ ম্যাথের মধ্যে একটা। সিবি মানে কি, কুমিল্লা বোর্ড, তাই না? কুমিল্লা বোর্ড 15-তে আসছে সম্ভবত কোশ্চেনটা। খুবই পুরাতন একটা কোশ্চেন, খুবই সহজ একটা কোশ্চেন। দেখো, Q1 Q2 দুইটা চার্জ, তাদের মধ্যবর্তী দূরত্ব 50 সেন্টিমিটার এবং একটা 70 কুলম্ব আর একটা হচ্ছে 20 কুলম্ব। Q1 20, Q2 হচ্ছে 70 কুলম্ব বলা আছে। এদের মধ্যবর্তী বলের মান বের করতে বলছে, যেটা কোনো ম্যাথের মধ্যে না। 3 নাম্বার তোমাকে বোনাস দিছে। ঘ নম্বরে বলছে যদি আদান দ্বয়কে অর্ধেক এবং দূরত্ব দ্বিগুণ করা হয় তবে বলের কি পরিবর্তন হবে। এই তো একদম সিম্পল, ওই যে আমরা যখন বল রিলেটেড কাজ করি তখন এই কাজটা ফার্স্টে করি। তাহলে দেখো তো, প্রথমত আমি বলের মান বের করি। এই F ইকুয়াল টু কত হবে, K ইনটু Q1 Q2। Q1 হচ্ছে 20 ইনটু Q2 হচ্ছে 70 কুলম্ব, তাদের মধ্যবর্তী দূরত্ব 50 সেন্টিমিটারকে মিটারে নিলে 0.5। এই যে এটাকে এখানে মিটারে নিয়ে নাও, 0.5 মিটার স্কয়ার, সরি মিটার, শুধু মিটার, এইখানে হবে স্কয়ার, ইকুয়াল টু। তাহলে দেখো তো বলের মানটা বের করে ফেলো, ক্যালকুলেটর চাপো। 5.04 ইনটু 10 টু দি পাওয়ার 13, 5.04 ইনটু 10 টু দি পাওয়ার 13 নিউটন। বলের মান পেয়ে গেছি। এখন কথা হচ্ছে ঘ নাম্বার ম্যাথটা, ঘ গয়ের সাথে জড়িত। এটা ছিল গ নাম্বার ম্যাথ। আধান দ্বয়কে অর্ধেক করলে তাহলে Q1 ইকুয়াল টু হবে Q1 প্রাইম। আধান দ্বয়কে যখন অর্ধেক করব, Q1 প্রাইম হবে Q1 এর অর্ধেক, অর্থাৎ 20 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 10 কুলম্ব। এই হচ্ছে আধান দ্বয়ের অর্ধেক। এবং Q2 প্রাইম যেটা, এটা হবে Q2 এর অর্ধেক ইকুয়াল টু 70 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 35 কুলম্ব। 70 কুলম্ব এবং 35 কুলম্বের মধ্যবর্তী বল এবং দূরত্বকে দ্বিগুণ করব, তাহলে মধ্যবর্তী দূরত্ব r ইকুয়াল টু, এই r প্রাইম ইকুয়াল টু কত হবে, 0.5 ইনটু 2 ইকুয়াল টু 1 মিটার। 50 সেন্টিমিটারের দ্বিগুণ হচ্ছে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার মানে 1 মিটার। তাহলে পরিবর্তিত বল F প্রাইম ইকুয়াল টু হবে, K এর মান বসায় দাও, 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, চার্জ দুইটার গুণফল 10 ইনটু 35 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব 1 স্কয়ার ইকুয়াল টু, এটা ক্যালকুলেটর করলে কত হয়, 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 10 ইনটু 35 ইকুয়াল টু 3.15 ইনটু 10 টু দি পাওয়ার 12, 3.15 ইনটু 10 টু দি পাওয়ার 12 নিউটন। এখন বলছে এটা হচ্ছে F প্রাইম। বলের মানের কি পরিবর্তন হবে, বলের মানের পরিবর্তন যদি চাও, মানের পরিবর্তন, অতএব বলের মানের পরিবর্তন
মানের পরিবর্তন সমান সমান পরবর্তী বলকে আগের বল দ্বারা ভাগ করে দাও। পরবর্তী বল হচ্ছে 3.15 ইন্টু 10⁻12 ডিভাইডেড বাই আগের বল হচ্ছে 5.04 ইন্টু 10⁻13। সব সময় পরের বলকে আগের বল দ্বারা ভাগ করবা। ভাগফল যদি একের থেকে বড় হয় তার মানে পরবর্তী বল আগের বলের থেকে এত গুণ বেশি হয়েছে। ভাগফল একের থেকে ছোট হইলে পরবর্তী বল আগের বলের থেকে কমে গেছে। ভাগফল 0.5 হইলে পরের বল আগের বলের অর্ধেক। ভাগফল 0.25 হইলে পরের বল আগের বলের 4 গুণ। তো আমি একটু ভাগফল বের করতে চাই। এই যে এখানে যা আছে এটাকে ভাগ করতে চাই হচ্ছে 5.04 ইন্টু 10⁻13 দ্বারা ভাগ করো। ভাগ করলে পাবো 0.0625। 0.0625 সমান সমান 0.0625। এই যে তার মানে কি পরের বল আগের বলের থেকে অনেক কমে গেছে। এটাকে একটু এইভাবে করা যায়, 1/16 যদি তুমি করো তাহলে এটা পাও। তার মানে কি এটাকে ভগ্নাংশ নিলে 1/16 গুণ, তার মানে অনেক বেশি কমছে। এখন 1/16 কিভাবে আনবা? তো তুমি এটাকে দশমিকে উঠাই দাও 1/, তাহলে 0.0625। এই দশমিকের পরিবর্তে নিচে একটা এক, একটা দুইটা তিনটা চারটা শূন্য আছে, 1 2 3 4। এই যে এবার কাটাকাটি করো, কাটাকাটি করলে দেখো একক দশক শতক হাজার 10,000 আছে। 625 দ্বারা 10,000কে ভাগ করা না 25 দ্বারা ভাগ করতে থাকবা। একদম 10,000 ভাগ হচ্ছে 625, 10,000কে 625 দ্বারা ভাগ করলে হয় 16। সরাসরি কাইটা দিলে হয় 1/16। আর তা না হলে তুমি প্রথম 25 দ্বারা ভাগ করবা, ভাগ করার পরে দেখবা আবার কাটা যাচ্ছে, আবার কাটবা, এইভাবে করবা। তো বোঝাই যাচ্ছিল দূরত্ব বাড়াবো বলের মানও কমাবো। দূরত্ব দ্বিগুণ করছি বলের মান অর্ধেক করছি, তাহলে মধ্যবর্তী বিকর্ষণ বল কমে যাবে, 16 গুণ কমবে। অর্থাৎ পরবর্তী বল হবে আগের বলের 1/16 গুণ, অনেক ছোট। এটা যদি আনতে না পারো 0.0625 এর মধ্যে অ্যান্সার দিয়ে দিবা। এই মোটামুটি 4টা ক্লাস নিলাম, প্রথম দ্বিতীয় তৃতীয়। প্রথম চ্যাপ্টারে স্থির তড়িতের ধারণা দেওয়ার চেষ্টা করছি, কোয়ান্টাইজেশন অফ চার্জ, এগুলা বল নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় চ্যাপ্টারে তড়িৎ প্রাবল্য, তৃতীয় চ্যাপ্টারে হচ্ছে বিভব রিলেটেড ম্যাথ, এবং চতুর্থ চ্যাপ্টারে কিছু এক্সেপশনাল ম্যাথ করানোর চেষ্টা করলাম। যদি এই 4টা সিরিয়াল মেনটেন করে কেউ করো তাহলে আমার কাছে মনে হয় 2025-এর যে টেস্ট পেপার এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। 2024-26-এ যদি কোনো নতুন কোশ্চেন চোখে পড়ে এবং 26-এ যদি কোনো কোশ্চেন মনে হয় যে এগুলো আবার করানো উচিত, তাহলে আবার ইনশাআল্লাহ তোমাদের টেস্টের পরে ক্লাস দিব। সো স্থির তড়িৎ থেকে এখানেই বিদায়। পরবর্তীতে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে ফিজিক্সের দ্বিতীয় তৃতীয় যে কোনো একটা চ্যাপ্টার। তোমাদের কোনোটা প্রয়োজন হলে মেসেজ দিয়ে জানাতে পারো। আল্লাহ হাফেজ।